কিভাবে নিজের জিওপলিটিক্যাল এরিয়াতে আমেরিকা ক্রমশ নিঃসঙ্গ এবং বন্ধুহীন হয়ে পড়ছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে নয়াদিল্লির নয়া ডিফেন্স ডিল কত বড় অশনি সংকেত হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। পাক সীমান্তের স্টাইলে কেন ইন্দো বাংলাদেশ বর্ডারে মিলিটারি এবং প্যারামিলিটারি ফোর্সকে ইন্টিগ্রেটেড ওয়েতে অ্যাক্টিভ করা হল। নয়াদিল্লি কেন কাউন্টার ওয়ার স্ট্র্যাটেজির পথে পা রাখল। নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। ভারতবর্ষের এমন একটা দুর্গ যাকে কেউ কোনোদিন জয় করতে পারেনি, অপ্রতিরোধ্য, এবং আজ পর্যন্ত বছরের পর বছর শয়ে শয়ে বছর ধরে সেই দুর্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভারতের বাণিজ্য নগরী মুম্বাই, তার থেকে 165 কিলোমিটার দূরে, এবং মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে 55 কিলোমিটার দূরে একেবারে আরব সাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রায় 600 বছর ধরে এই দুর্গ। এই সমুদ্র দুর্গের নাম মুরুদ জঞ্জিরা ফোর্ট। সিদ্ধি রাজবংশ এই দুর্গটি তৈরি করেছিল। তার মূল কারণ ছিল আরব সাগর হয়ে যখন আরব বণিকরা বা আরবের তস্কর বা সেখানকার জলদস্যুরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করত, তখন এই দুর্গের মাধ্যমেই গোটা বিষয়টা অবজার্ভ করা হতো, প্রতিরোধ করা হতো। কিন্তু যে প্রশ্নটা উঠে আসবে যে যুগ যুগ ধরে কেন মুঘল বা পর্তুগিজ বা অন্য কোনো বিদেশি শক্তি এই দুর্গকে জয় করতে পারেনি, তার গোপন কারণটা কি, সেই রহস্যময় কারণটা কি? সমর বিশ্বকরে যে তথ্য তুলে ধরছেন যে এই দুর্গের অবস্থান, যেখানে সিদ্ধি রাজবংশ এই দুর্গটাকে তৈরি করেছিলেন, সেটা সমুদ্রের এমন একটা অংশ যেখানে আশেপাশে কোনো আইল্যান্ড বা দ্বীপ ছিল না, অর্থাৎ আঘাত করার সুযোগ অনেক কম ছিল। দ্বিতীয়ত, এই দুর্গের উঁচু প্রাচীর কোথাও কোথাও 50 ফুট ছাড়িয়ে গেছে, যেখান থেকে কোনো আক্রমণ করা সম্ভব ছিল না সেই সময় বা সময় নিরিখে। তার পাশাপাশি এই দুর্গের স্পেশাল 19টি খিলান বা বুরুজ তৈরি করা হয়েছিল, যার উপরে সেই সময় স্পেশাল এই কামানগুলোকে প্রতিষ্ঠিত বা প্রতিস্থাপন করা হয়েছিল, যেই কামানে তোপ দাগলে সমুদ্রে অনেকটা গভীরে গিয়ে সেই গোলা বর্ষিত হতো এবং আকাশ সীমাকর একটা কভার করত। ফলে শত্রুদের কাছে এই দুর্গ দীর্ঘ বছর দীর্ঘ সময় ধরেই দুর্ভেদ্য রয়েছে, যাকে আজ পর্যন্ত জয় করা যায়নি বলেই মনে করা হয়, ভারতের ইতিহাস তাই বলে। তার পাশাপাশি সময়ের থেকে এগিয়ে ছিল এই দুর্গের সমরাস্ত্র এবং রসদ ব্যবস্থাও, কারণ দুর্গের মধ্যে বেশ কিছু বৃষ্টি জলের কুয়ো ছিল, যে কারণে প্রায় 40 দিন ধরে এই দুর্গকে নৌ অবরোধ করা সত্ত্বেও এই দুর্গকে জয় করতে পারেননি তাবর তাবর রাজা মহারাজারা। মুরুদ জঞ্জিরা ফোর্টের কথা কেন বললাম বলুন তো? মুরুদ জঞ্জিরা ফোর্ট হলো যুগ যুগ ধরে ভারতের ওয়ার স্ট্র্যাটেজির একটা সিম্বল, যাকে হাতে বা ভাতে কোনোভাবেই বধ করা যায় না, অপ্রতিরোধ্য। ভারতের রণনীতিও তাই। ফলে আধুনিক রণনীতিতে কী বলা হয় বা অ্যাডভান্স ওয়ার স্ট্র্যাটেজিতে কী বলা হয়? বলা হয় হাতে মারতে না পারলে তাকে ভাতে মেরে দাও। যেমন বৃহৎ রাষ্ট্র আমেরিকা ইরানের সঙ্গে ঠিক এই ঘটনাটি ঘটাচ্ছে। ইরানকে ঘিরে নেওয়া হয়েছে, তাকে ঘিরে মারার পরিকল্পনা আমেরিকা করছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করেন, এবং ভারতকেও একইভাবে ঘেরা হচ্ছে। ভারতের আশেপাশে যেভাবে আস্তে আস্তে আমেরিকা ঘিরছে, হয়তো বৃহৎ দেশে আমরা বসবাস করি সেই কারণে বুঝতে পারছি না। আমেরিকার পলিসি অনেকটা এরকম থাকে, যখন আমেরিকা আফগানিস্তান আক্রমণ করেছিল, সেই আক্রমণের লক্ষ্য ছিল পরবর্তী সময় আরব বসন্তের মধ্যে দিয়ে উঠে এসেছিল, এবং অন্যান্য যে সমস্ত আন্দোলনগুলো গণ আন্দোলনের রূপ দেওয়া হয়েছিল, সেগুলোর মূল ভিত্তি ছিল ওই আরব বা পশ্চিম এশিয়া একের পর এক আক্রমণ। ফলে আমেরিকা আজকে যা ভাবছে, আজকে যা তাদের ব্লুপ্রিন্ট তৈরি করছে, তার ফলাফলটা হয়তো 25-30 বছর পর সামনে আসবে। তবে অ্যাডভান্স ওয়ার স্ট্র্যাটেজি অনেকটাই সেই সমস্ত যে ব্লুপ্রিন্টকে ডিকোড করতে সাহায্য করে। তাই ভারতকে ঘেরার যে প্রয়াস আমেরিকা শুরু করেছে নানাভাবে, সেই ছবিটা গোয়েন্দারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। আমি আগের এপিসোডে বলেছিলাম যে ভারতকে ঘিরে ধরার জন্য ভারতের পূর্ব দিকে ন্যাটোর মতো একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করছে আমেরিকা, অর্থাৎ সিআইএর ব্লুপ্রিন্ট। এবং এই অ্যালায়েন্সটার মধ্যে কে কে আছে? আমেরিকা, তুরস্ক এবং পাকিস্তান। এবং এক্ষেত্রে বাংলাদেশের উর্বর মাটিকে ব্যবহার করা হচ্ছে, বা বাংলাদেশ বা ঢাকা সেটা ব্যবহার করতে দিচ্ছে। তার কারণ হচ্ছে গোয়েন্দারা সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর গোপন তথ্য হাতে পেয়েছেন, যেগুলো জানার পর এই ধারণাটা আরও পরিষ্কার হচ্ছে। কী সেই তথ্য? গোয়েন্দারা জানতে পারছেন যে চট্টগ্রামের মিরসরাই, সেখানে 850 একর জমির উপর ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামে মারণাস্ত্র তৈরি করার ফ্যাক্টরি তৈরি করছে, ইউনিট তৈরি করছে ঢাকা। এবং সেখানে ইতিমধ্যে সেনাবাহিনী, ঢাকার অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর পদস্থ কর্তারা পরিদর্শন করে গেছেন। এটা মোহাম্মদ ইউনুসের একটা নতুন গেম প্ল্যান, যেটা সিআই অবশ্যই ব্লুপ্রিন্ট রেডি করে দিয়েছে। এবং এই মিরসরাইয়ের যে 850 একর যে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে বিভিন্ন
ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করা হবে, যুদ্ধাস্ত্র তৈরি করা হবে, যেগুলোর মূল ইনভেস্টমেন্ট করা হচ্ছে তুরস্কের তরফে। এবং গোটা পরিকল্পনাটা কীভাবে হচ্ছে, অস্ত্র উৎপাদন ঠিকমতো হচ্ছে কিনা এটা বোঝার জন্য পাক সেনাবাহিনীর পদস্থ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন, এটাই মোটামুটি গোয়েন্দারা জানতে পারছেন। এবং কেন চট্টগ্রামের মিরসরাই? কারণ চট্টগ্রামের ঠিক উল্টো দিকেই রয়েছে, অপোজিটেই রয়েছে ভারতবর্ষের যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে, আমাদের সেভেন সিস্টার্স রয়েছে, অসম রয়েছে। ফলে সেখানে তাকে রক্তাক্ত করা, উত্তর পূর্বের রাজ্যে আরও প্রচুর পরিমাণে অস্ত্র পাঠানো, যেটা এর আগেও বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে করা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে। এবং উত্তর পূর্বকে রক্তাক্ত করার যে ব্লু প্রিন্ট, যেটা আমেরিকা চাইছে, যেটা পাকিস্তান চাইছে, তুরস্ক চাইছে, সেটা বাংলাদেশ করতে দিচ্ছে বলে গোয়েন্দারা মনে করছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই 850 একর যে জমি, সেই জমিটা ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবেই চিহ্নিত ছিল। এবং ঢাকা নয়াদিল্লির সঙ্গে সেই চুক্তিকে বাতিল করেই পরবর্তী সময় সেই জমিটা তুলে দেয় তুরস্কের হাতে এই মারণাস্ত্র তৈরি করার জন্য। এবং এই মারণাস্ত্রের লক্ষ্য যে ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলো ভবিষ্যতে হবে, এ বিষয়ে গোয়েন্দারা মোটামুটি নিশ্চিত হয়েছেন। একই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং তথ্য গোয়েন্দারা জানতে পারছেন। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে দ্রুত ঘটছে, এবং এতটাই দ্রুত যা ভারতের সেনা, ভারতের গোয়েন্দা বাহিনীকে ভীষণভাবে সতর্ক করা হচ্ছে, সতর্কিত হচ্ছেন তারা। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে গত সপ্তাহেই ঢাকার পূর্বাচলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সিদ্ধান্তটি হলো ঢাকার পূর্বাচলে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট বা AIII গঠন করেছে। তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মূলত যে কোনো দেশের সেনাবাহিনী, এটা বিশেষজ্ঞরা মনে করেন, যে কোনো গণতান্ত্রিক দেশের সেনাবাহিনী তা একটা প্রফেশনাল ফোর্স বলেই কাউন্ট হয়। কিন্তু যখন কোনো সেনাবাহিনীকে ইরাক বা সিরিয়ার কায়দায় তাকে আরও বেশি করে মৌলবাদী করে তোলা হয়, কট্টর করে তোলা হয়, তার যে কট্টর ইসলামীকরণ করা হয়, তখন সেটা সেনাবাহিনী থাকে না, পরিবর্তে সেটা জামাতের একটা সশস্ত্র ফোর্সে পরিণত হয় বা আইসিসের মতো একটা সশস্ত্র ফোর্সে পরিণত হয়, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে ধীরে ধীরে প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবার যে বিষয়টা আসছে যে কেন করা হয়েছে, তার কারণ মোটামুটিভাবে যে ছবিটা উঠে আসছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বা ইন্টারন্যাশনাল কমিউনিটির যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি বা একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা জানতে পারছি, তাতে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বা ঢাকার ক্ষমতায় আসতে চলেছে জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামী যখন রাজনৈতিক ক্ষমতা হাতে পাচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর ওপর দিকে, অর্থাৎ তাদের উচ্চপদস্থ যারা আধিকারিক বা অফিসার থাকবেন, তারা যদি জামাত ঘনিষ্ঠ হন অথবা তাদের এই কট্টর মৌলবাদ বা কট্টর ইসলামীকরণে বিশ্বাস করেন, তাহলে ভারতকে রক্তাক্ত করতে, ভারতকে আরও বেশি ব্যতিব্যস্ত করতে সুবিধা হবে CIA এবং তুরস্কের এবং পাকিস্তানেরও। ফলে সেই ব্লুপ্রিন্ট রেডি হয়েছে। এবং ঠিক সেই কারণেই কি আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, তার সঙ্গে জামায়াতের যিনি প্রধান শফিকুর রহমানের একাধিক গোপন এবং কনফিডেন্সিয়াল মিটিং হয়েছে। মূল ব্লুপ্রিন্টটা কি সেটাই, যেটা আমরা এতক্ষণ যে সাসপেক্ট বা যেরকম স্পেকুলেশন করা হচ্ছে, সেটাকে বাস্তবায়িত করার জন্য যাবতীয় পরিকল্পনা ঢাকায় বসে করছে আমেরিকা এবং জামাতের যারা কর্ণধার রয়েছেন তারা বা যারা পরিচালক রয়েছেন তারা। সেই প্রশ্ন এখন বিভিন্ন মহলে উঠে আসছে। আশঙ্কা যে একদম অমূলক নয়, তার কারণ হলো এর আগেই পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন যে পূর্ব দিক থেকে ডিপ অ্যাটাক করা হবে ভারতবর্ষকে। এখন গোয়েন্দারা বুঝতে পারছেন সেই আসিম মুনিরের হুঁশিয়ারি হুমকির সঙ্গে আসল বাস্তবতাটা কী এবং কোন দিকে গোটা পরিস্থিতি যাচ্ছে, যে কারণে সম্প্রতি ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মাত্র 6টি তুরস্কের বাইরাক্তার ড্রোন থেকেই নয়াদিল্লির ঘুম উড়ে গেছিল। এবার তারা কার্যত অ্যাটাক ড্রোন ইউনিট তৈরি করছেন বাংলাদেশে। সেটা ভারতবর্ষকে কতটা আতঙ্কে রাখবে সে বিষয়ে একাধিক মন্তব্য তৌহিদ হোসেন ইতিমধ্যেই করেছেন। অর্থাৎ বাংলাদেশের ভারত সম্পর্কে যে মনোভাব বা বর্তমান যে ইন্টারিম সরকারের যে মনোভাব, তা তৌহিদের এই মন্তব্যের মধ্য দিয়ে মোটামুটি পরিষ্কার। একই সঙ্গে US আর্মি ডেলিগেশন টিম ইতিমধ্যেই ঢাকায় তারা নেমেছে এবং তারা বাংলাদেশ আর্মির সঙ্গে, বাংলাদেশের ডিফেন্সের একাধিক কর্তাব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবে, কনফিডেন্সিয়াল মিটিং করবে এবং সেগুলো যে কোনোটাই ভারতের জন্য শুভ নয়, মহৎ নয়, সেটা বোঝার জন্য কোনো বিশেষ অঙ্কের প্রয়োজন আছে বলে কেউ মনে করছেন না। এবং একটু আগে বলছিলাম যে ভারতকে ঘিরে ফেলার যে পরিকল্পনা আমেরিকা করেছে এবং ভারতের মতো বৃহৎ রাষ্ট্র বলে আপাতত বোঝা যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে আমেরিকা সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার দিকে এগোচ্ছে। যে কারণে আপনারা দেখবেন যে আমাদের যে মূল উপকূল রয়েছে, মুম্বাই উপকূল বা আমাদের যে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া রয়েছে, সেই অংশ থেকে খুব বেশি দূরে নয় আরব সাগরের যে সংযোগ স্থল রয়েছে, যেটাকে
স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বলা হয়, সেখানে আমেরিকা ইরানকে আক্রমণের নাম করে তাদের যে সিবিজি বা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ অর্থাৎ 7th ফ্লিটকে দাঁড় করিয়ে রেখেছে। এই 7th ফ্লিটকে অনেক আগে ভারতের বিরুদ্ধে তারা নিয়েও এসেছিল এবং 7th ফ্লিটকে এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করানোর একটা অর্থ বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতের পশ্চিম দিকটাকে নজরদারি করা, অবজার্ভ করা এবং ভারতকে চাপে রাখা। এবং এতগুলো যে তুরস্ক, আমেরিকা এবং পাকিস্তান, বাংলাদেশের যে ন্যাটো অ্যালায়েন্সের স্টাইলে যে পদক্ষেপ ভারতের বিরুদ্ধে হচ্ছে, ভারতের গোয়েন্দারা মোটামুটি সেটা নিশ্চিত হয়েছেন। তারপর ভারত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেটা সমর বিশেষজ্ঞরা বলছেন যে কাউন্টার ওয়ার স্ট্র্যাটেজি। এবং ভারত এবার নতুন পর্বে নতুনভাবে সেই কাউন্টার ওয়ার স্ট্র্যাটেজির দিকে পা বাড়াচ্ছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকা যেমন ছলে বলে কৌশলে ভারতকে ঘিরছে, ঠিক তেমনিভাবে ভারতের কাউন্টার ওয়ার স্ট্র্যাটেজি বলছে যে পাল্টা পদক্ষেপ নাও, এবং যে কারণে ভারত এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে নিতে শুরু করেছে। এটাই বর্তমান ভারতের ডিফেন্স ডিপ্লোমেসি বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। তার প্রথম পদক্ষেপই হলো আমেরিকার নিজস্ব জিও পলিটিক্সে আমেরিকাকে একা করে দাও, নিঃসঙ্গ করে দাও। সেই পদক্ষেপ ভারত বোধহয় নিতে শুরু করেছে। একটা বড় পরিসর তৈরি হয়েছে, শিবির তৈরি হয়েছে, যারা আমেরিকাকে একঘরে করার চেষ্টা করছে বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড জিও পলিটিক্সের ক্ষেত্রে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আপনারা ফলো করে দেখবেন যে কোভিডের আগে থেকেই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের বাংলাদেশের আলোচনা চলছিল এবং বিভিন্ন স্তরে অর্থাৎ ডিফেন্স ডিলের ব্যাপারে আলোচনা চলছিল, পাশাপাশি স্ট্র্যাটেজিক লেয়ার্স নিয়ে আলোচনা চলছিল। সেটা 2026 এসে বাস্তবায়িত হলো। ইউরোপিয়ান ইউনিয়ন 2026 এসে বুঝতে পারছে যে রাশিয়ার সঙ্গে বিরোধটা আমেরিকার, ইউরোপের দেশগুলোর নয়। একই সঙ্গে চীনের যে ইকোনমিক্যাল ডমিনেন্স, সেটা ইউরোপের জন্য নয়, সেটা আমেরিকার জন্য। এবং এক্ষেত্রে ভারতের সঙ্গে যখন ইউরোপিয়ান ইউনিয়ন তারা চুক্তিবদ্ধ হয়েছে, তাদের একাধিক বিষয় আলোচনা করেছে, ভারত তখন একটা পরিষ্কার ছবি বলে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে ভারতের এনগেজমেন্ট কোন জায়গায় আছে। যে কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দুই শীর্ষ পলিসি মেকার অ্যান্তনিও কোস্টা এবং উর্সুলা ভন, এই দুজনই নয়াদিল্লিতে পা রেখে আমাদের আতিথেয়তা গ্রহণ করার পরই ভারতকে সরাসরি ডিফেন্স ডিলের অফার দিয়েছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ইকোনমিক্যাল যে ডিল এবং বিভিন্ন লেয়ার্সের যে ডিলের কথা এখানে উঠে এসছে। এক্ষেত্রে ভারতের তরফে রাশিয়ার সঙ্গে আমাদের এনগেজমেন্টের কথা আগেই বলা হয়েছে এবং এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আগামী দিনেও রাশিয়ার সঙ্গে ভারত যে ডিফেন্স ডিলে চুক্তিবদ্ধ বা আবদ্ধ রয়েছে, তার পরিপ্রেক্ষিতে 65 to 70% পর্যন্ত সমরাস্ত্র বা ডিফেন্স ইকুইপমেন্ট বা অন্যান্য বিষয়গুলো আমরা রাশিয়া থেকে ভারতে আমদানি করব। কিন্তু বাকি রইল 30 to 35% পর্যন্ত সমরাস্ত্র। এটা কোথা থেকে আসবে? এখানে একটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে। সেটা হলো 2020 সাল থেকে 2024 সাল, এই সময়ের মধ্যে যদি দেখা যায় তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক রাষ্ট্রের নাম ভারতবর্ষ। এবং সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্র আমদানি করা হয় তার জিডিপি যে অংশে পৌঁছয়, তার মধ্যে ভারতবর্ষের কন্ট্রিবিউশন দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যদি ছবি দেখা যায় তাহলে দেখা যাবে যে ভারতবর্ষ, রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকা বলে তিনটে দেশ থেকেই এই অস্ত্র আমদানি করে থাকে। কিন্তু যে মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের ডিফেন্স ডিল হয়ে গেছে, সেই সময় যে ছবিটা উঠে আসছে যে এই তালিকা থেকে রাশিয়া, ফ্রান্স তো থাকবেই, সম্ভবত আমেরিকা বাদ যেতে চলেছে, মাইনাস হতে চলেছে, যেটা আমেরিকার জন্য কোটি কোটি বা বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি বা রাজস্ব ক্ষতি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পরিবর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যখনই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক, মাদার অফ অল ডিল হয়েছে, সেই সময় আমরা কি দেখতে পাচ্ছি যে ইউরোপের একাধিক রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের ডিফেন্স ডিল আরও বেশি ইন্টিগ্রেটেড হয়েছে। যেমন ফ্রান্সের থেকে আমরা 114টি নতুন করে রাফায়েল নিচ্ছি, একই সঙ্গে আমরা জার্মানি থেকে 4টি নিউক্লিয়ার সাবমেরিন নিচ্ছি, তার পাশাপাশি আমরা স্পেন থেকে হারকিউলিসের ধাঁচে যে বিগ এয়ারক্রাফট যেখানে সেনা রসদ পাঠাতে পারি সেটা নিচ্ছি, তার পাশাপাশি আমরা হেলিকপ্টারও নিচ্ছি স্পেন থেকে। যেমন পোল্যান্ড থেকে নিচ্ছি আমরা অ্যাটাক ড্রোন ইউনিট, অত্যন্ত উন্নত মানের। কিন্তু যে কথা বলছিলাম যে কাউন্টার ওয়ার স্ট্র্যাটেজিতে ভারত বিশ্বাস করতে শুরু করেছে, কাউন্টার মিলিটারি স্ট্র্যাটেজিতে ভারত বিশ্বাস করতে শুরু করেছে, তার ছবিটা কি আসছে? কারণ আপনারা দেখবেন যে সিআইএর ব্লুপ্রিন্ট অনুসারে এবং আমেরিকার ঘনিষ্ঠ অ্যালায়েন্সের মধ্যে থাকা তুরস্ক ভারতের পূর্ব দিকে পাকিস্তানকে সঙ্গী করে বাংলাদেশের উর্বর মাটিকে ব্যবহার করে সেখানে ন্যাটো স্টাইলের মিলিটারি অ্যালায়েন্স গড়ে তুলেছে। ভারতবর্ষের বিরুদ্ধে ভারতকে রক্তাক্ত করবে, এটা মূল লক্ষ্য। সেই কারণে তুরস্ক যেমন আমাদের পূর্ব দিকে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনিভাবে আমরা ইউরোপের থেকে শুধু অস্ত্র নিচ্ছি না, আমরা আদান প্রদানে বিশ্বাস করি। এটা 2026-এর ভারত। এই ভারত ডিফেন্স ডিপ্লোমেসিতে বিশ্বাস করে, তাই আমরা অস্ত্র দিচ্ছিও। কাদেরকে দিচ্ছি?
প্রথমত আমরা দিচ্ছি তুরস্কের দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী গ্রিস এবং সাইপ্রাসকে আমরা গুরুত্বপূর্ণ অস্ত্র তুলে দিচ্ছি। তুরস্ককে আরও কোণঠাসা করতে, আরও টাইট করতে গ্রিস এবং সাইপ্রাসের হাতে ভারতবর্ষ LAR-SHM মিসাইল বা সিবিজি কিলার মিসাইল যাকে বলা হচ্ছে সেই মিসাইল তুলে দিচ্ছি। একই সঙ্গে প্রলয় মিসাইল তুলে দিচ্ছি। তার পাশাপাশি আমরা দিচ্ছি আকাশ এয়ার ডিফেন্স। শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি তুরস্কের পূর্ব দিকে গ্রিসে এবং দক্ষিণ দিকে সাইপ্রাসের সঙ্গে তুরস্কের প্রায় 40 কিলোমিটার বর্ডার শেয়ারিং আছে। এই দুটি দেশেই একদম তুরস্কের বর্ডার ঘেঁষেই তৈরি হচ্ছে ইন্ডিয়ান আর্মি বেস এবং এয়ারবেস। শুধুমাত্র আর্মি বেস আর এয়ারবেস নয়, সেখানে গ্রিস এবং সাইপ্রাসের যে সেনাবাহিনী তাকে প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং তার পাশাপাশি সেখানে মহড়া চলবে এবং একই সঙ্গে আমরা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে নিতে পারি। ফলে একদম তুরস্কের বর্ডার ঘেঁষে ভারতবর্ষের সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে। এটা তুরস্কের জন্য একটা নতুন সমীকরণ বলেই সমর বিশেষজ্ঞরা মনে করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে এশিয়ার যে প্রান্তে সবথেকে বেশি আমেরিকার এয়ারবেস বা ডিফেন্স বেস আছে সেই অংশও পৌঁছচ্ছে ভারতের অস্ত্র, সমরাস্ত্র এবং বিপুল পরিমাণে। আমরা আমাদের তরফে LAR-SHM অর্থাৎ যে সিবিজি বা এয়ারক্রাফট কিলার যে মিসাইল, একই সঙ্গে আকাশ এয়ার ডিফেন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কোনো এয়ার ডিফেন্স নেই যা তাকে প্রতিরোধ করতে পারে সেই ব্রাহ্মস মিসাইল আমরা তুলে দিচ্ছি আবুধাবি অর্থাৎ UAEর হাতে। এবং UAEর হাতে এই বিপুল পরিমাণ ভারতীয় সমরাস্ত্র পৌঁছানোর অর্থ হলো একদম US-এর এয়ারবেস এবং ডিফেন্স বেসের কাছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ভারতের সমরাস্ত্রের একদম উজ্জ্বল উপস্থিতি, যেটা আতঙ্কিত করে তুলেছে ওয়াশিংটনকে বলে একটা বড় অংশ মনে করছে। এর মধ্যে বড় খবর আমাদের কাছে আসছে, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ বা ঢাকা ভারতবর্ষের যে স্থলবন্দরগুলো ব্যবহার করছিল সেগুলোকে একাংশ বা তার একাংশ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কিন্তু তার থেকেও বড় তথ্য যেটা সামনে আসছে, সম্প্রতি নয়াদিল্লির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার সঙ্গে ভারতের যে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্টটা ছিল সেই এগ্রিমেন্টটাই বাতিল করা হয়েছে। তার ফলে এখন থেকে ঢাকা ভারতের কোনো স্থলবন্দর, কোনো বন্দর বা কোনো এয়ারপোর্টকে ব্যবহার করে ভুটান, থাইল্যান্ড বা নেপাল অথবা মায়ানমার অথবা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে অর্থাৎ তৃতীয় কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে না। মোটের উপর ভারতবর্ষের আকাশ, জল এবং স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ যে ব্যবসা করছিল এবং বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা অর্জন করছিল তা একেবারে বন্ধ করা হলো ঢাকা নিশ্চুপ গোটা বিষয়টাকে নিয়ে। এবং ওই যে বলছিলাম যে আধুনিক রণনীতি, তার পাশাপাশি যে ছবিটা আসছে যেভাবে আমাদের পশ্চিম দিকে অর্থাৎ হরমুজ প্রণালীতে সেখানে 7th ফ্লিটকে অবস্থান করিয়ে রেখেছে আমেরিকা ভারত ঘেরার একটা পরিকল্পনা, সেটাকেও সরাসরি, সেটাকেও একদম স্ট্রেট ওয়েতে একটা বার্তা পাঠানো হয়েছে ভারতের তরফে। কারণ আমরা এক্সারসাইজ ইন্দ্রা শুরু করতে চলেছি রাশিয়ার সঙ্গে। আমাদের নেভি এবং রাশিয়ার নেভি একই সঙ্গে এই এক্সারসাইজ ইন্দ্রা শুরু করবে বঙ্গোপসাগরে, ভাইজাগ হয়ে একদম বাংলাদেশ উপকূলে বৃহৎ অংশ জুড়ে এই এক্সারসাইজটা চলবে। এবং সেখানে রাশিয়ার যেমন ওয়ারশিপস আসছে, ফ্রিগেটস সেখানে পৌঁছবে, আমাদের তরফে সেখানে পৌঁছবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের বিশ্বকদের নজর এড়াচ্ছে না, তাহলে আমাদের তরফে নিউক সাবমেরিন আরিহান্ত, একই সঙ্গে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্যাটাগরির সাবমেরিন অর্থাৎ ইয়াসিন ক্লাসের সাবমেরিন অর্থাৎ INS চাকরাকেও আমরা বঙ্গোপসাগরে অ্যাক্টিভ করছি বিপুলভাবে। অর্থাৎ আমাদের তরফে দুটি বৃহৎ আকারের সাবমেরিন, সেটা ভাইজাগ থেকে একেবারে বঙ্গোপসাগর প্রয়োজনে যেখানে এই 7th ফ্লিট রয়েছে তার আশেপাশে পর্যন্ত এই মহড়ার আঁচ পৌঁছে যাবে। অর্থাৎ একটা পরিষ্কার সামরিক বার্তা আমেরিকাকে দেওয়া হচ্ছে এবং তাদের ভৃত্য দেশ বাংলাদেশকেও সেই বার্তা পৌঁছে দেওয়া হবে রাশিয়া এবং ভারতের এই যৌথ মহড়ার মাধ্যমে, সেটা সমর বিশেষজ্ঞরা মনে করছেন। একই সঙ্গে আরও অ্যালার্মিং সংবাদ বা দুঃসংবাদই বলা চলে ঢাকার জন্য বোধহয় অপেক্ষা করছে। কারণ জামাত, হিজবুত তাহরির বা বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী সংগঠন বা জঙ্গি সংগঠনগুলোকে মাথায় রেখেই সম্প্রতি আমাদের ইস্টার্ন কমান্ডে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স যেমন BSF, যেমন ITBP, CRPF সকল প্যারামিলিটারি ফোর্সের শীর্ষ কমান্ডকে সেখানে ডাকা হয়েছিল এবং মিলিটারি বা আর্মির সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করার নির্দেশ সেখানে দেওয়া হয়েছে, যে তথ্য আমি জানতে পারছি। অর্থাৎ যেভাবে গোটা পূর্ব সীমান্তে এতদিন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছিল, সেটাকে ঢেলে সাজিয়ে একেবারে খোলনলচে বদলে অনেক বেশি পরিমাণে অনেক ইন্টিগ্রেটেড ওয়েতে সেখানে আর্মির সঙ্গে সমস্ত প্যারামিলিটারি ফোর্স এখন থেকে কাজ করবে। অর্থাৎ অনেকে মনে করতে পারছেন, বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে ভারতবর্ষের ওয়েস্টার্ন বর্ডারে পাক বধ করা হয়, ঠিক একইভাবে একই ঢঙে এখন থেকে পূর্ব সীমান্তে, বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ান আর্মির সঙ্গে সমস্ত প্যারামিলিটারি ফোর্স তারা সেই পাক বধের স্টাইলেই ইন্দো বাংলাদেশ সীমান্তে তাদের অ্যাক্টিভনেসকে বাড়াবে, অপারেশন শুরু করতে পারে সেই
স্পেকুলেশন বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। যেমনভাবে দূতাবাস কর্মীদের একাংশকে ফিরিয়ে এনে নয়াদিল্লি একটা চরম কূটনৈতিক বার্তা ঢাকাকে দিয়ে দিয়েছে, ঠিক তেমনিভাবে পূর্ব সীমান্তে মিলিটারি সজ্জা বা প্যারামিলিটারি ফোর্সের চরম অ্যাক্টিভনেসে একটা মিলিটারি সিগন্যাল সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী, সেখানকার প্রশাসন এবং রাষ্ট্র পরিচালকদের দিয়ে দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। বাকিটা এই সরকার অর্থাৎ বাংলাদেশ সরকারের শুভবুদ্ধির উপর নির্ভর করবে যে ভারতকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে কিনা বা প্রত্যাখ্যাতে যেতে হবে কিনা, বাকিটা সময় বলে দেবে। আরও গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট এবং রেলিভেন্ট ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।